নমস্কার, সমস্যা ও সমাধানের আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। জ্যোতিষ এই বিষয়টা আমাদের কাছে একটা ধোঁয়াশার মতো, কারণ আমরা অর্ধেক শুনি, অর্ধেক জানি, বাকিটুকু জানার চেষ্টা করি না। সামান্য কিছু শুনে অনেকটা ভয় পাই, কিছু জিনিস শুনে হয়তো পৌঁছতেই চাই না। কিন্তু আমার মনে হয় শুধুমাত্র জ্যোতিষ কেন, যে বিষয়গুলো শুনছেন বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা প্রতিনিয়ত হচ্ছে সেগুলো সম্পর্কে অবগত হন, জানাটা খুব প্রয়োজন। আর একটু বেশি কিছু জানলে তো জীবনে কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই সঠিকটা জানাটা খুব প্রয়োজন। এই সঠিক জানার অনুষ্ঠান, জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার অনুষ্ঠান, আমাদের একেবারে ভরসার হাত যিনি বাড়িয়ে রেখেছেন আমাদের দিকে, স্বাগত জানাবো তাকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এডুকেশন, ম্যারেজ অ্যান্ড কেরিয়ার স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে এই পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই, তার সঙ্গে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ দাদা। আমাদের যে বিষয়টা হয়, আমরা সব বিষয়ে না অর্ধেক জানি। অর্ধেক যে কোনো জিনিসই আমরা যদি জানি, সেটা কিন্তু আমাদের নলেজের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে একটা খুব নেগেটিভ একটা প্রভাব ফেলে। এবং জ্যোতিষের কথা যদি বলি, বেশ কিছু টার্মস আছে জ্যোতিষে যেগুলো নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন, না তারা সেগুলো নিয়ে ক্লিয়ার হয়, হয়তো মনে মনে ভয় পায়, ভয় থেকে হয়তো জানতেই চায় না। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মাঙ্গলিক দোষ, দারিদ্র্য যোগ এবং আমাদের শনির সাড়ে সাথী বা কাল সর্পযোগ, এই ধরনের যে যোগগুলো রয়েছে। তো সবটা তো আলোচনা করা সম্ভব নয়, তো আমরা যদি একটু মাঙ্গলিকটা দিয়ে শুরু করি। প্রথমত যে কোনো ক্ষেত্রেই, ধরো রোগের ক্ষেত্রে বলি, ক্যান্সার নামক রোগটা আতঙ্কদায়ক, কারোর হলে শুনলে দুঃখই লাগে, খারাপ লাগে। কিন্তু যার হচ্ছে বা যাদের হচ্ছে, আতঙ্কের মধ্যে করবোটা কি? ট্রিটমেন্টের দ্বারস্থ হতে হচ্ছে বা হতে হবে। এবার যার জন্য যে যোগটাই থাকুক, এটা তো আমার আছে, যে রোগটাই হোক সেটা তো আমার হয়েছে, তার রোগের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কান্নাকাটি দুঃখ করলে কিন্তু, তোমার সঙ্গে আলাপ করলাম, আমার এই হয়েছে, তুমি একটু আহা বাবা আচ্ছা বললে, আমার কিন্তু রোগ থেকে রিপ পাবো না, সমস্যাটা সমস্যাই থেকেই যাবে, বরঞ্চ রোগ দীর্ঘদিন গাড়িয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু ঠিক সেরকম ভাগ্যেরও তাই। ধরো এই মাঙ্গলিক বলে উদাহরণ দিই, মাঙ্গলিক থাকলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সংক্ষিপ্ত আলোচনা করব। আর কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলা হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বলে। ওই যে অর্ধেক জানা একটু আগে বললো, জানলে পুরো জানা ভালো, অর্ধেক জানা থেকে না জানা আরো ভালো। একদম। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে, শাস্ত্রে প্রথমেই তো বলা আছে লগ্নে মঙ্গল। আমাদের তো 12টা ঘর, আর 3টে ঘর সবার ফাঁকা থাকবে, 9টা গ্রহ, আর একটা বৃত্ত বা সার্কেল, এর আগেও আলোচনা করি, 360 ডিগ্রি, 3 × 36। নিয়ম হচ্ছে 9টা গ্রহ, 12টা ঘর, 3টে ঘর পৃথিবীতে সবার ফাঁকা থাকবে, ফাঁকা থাকাটা উচিত। সুগার প্রেশারের মতন একটা লেভেল অবধি প্রেশার থাকবে, তার উপরে হলে বলা হয় প্রেশার হয়েছে। ঠিক তাই যে কোনো অশুভ যোগ, সেটা 3-এর অধিক শূন্যতা খারাপ। 4টে হলে চতুর্থ শূন্য, 5টা হলে দ্যাট ইজ কালসর্প, 6টা হলে ষষ্ঠ শূন্য, এই যে কোনো নেগেটিভ যোগ। ঠিক সেরকম মাঙ্গলিক হচ্ছে লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থ স্থান, এটা লগ্ন থেকে কাউন্ট করবে, চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে, যদি ষষ্ঠে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে, দ্বাদশে মঙ্গল, তাহলে এতগুলো স্থানে যদি মঙ্গল থাকে, তাহলে তাকে সেই জাতক জাতিকার মাঙ্গলিক বলে। এই মাঙ্গলিক ভার্সানটা এটা হিন্দি কথা, কিন্তু বাংলায় পঞ্জিকা এখন লেখা আছে এটাকে ভৌমদোষ বলা। ভৌমদোষটা মানুষ ভুলে গেছে মাঙ্গলিক শুনতে শুনতে, কিন্তু কথাটা একই। যাই হোক, এটা গেলে এক। প্রত্যেকটা মাঙ্গলিকের কিন্তু এফেক্টগুলো আলাদা আলাদা হয়। ভারতবর্ষে 3টে রাশি লগ্নদের বিচার হয়। একটা লগ্ন রাশি, দ্যাট ইজ টাইমিং, সময়, কেন পারফেকশন দরকার লগ্ন থেকে, তারপর রাশি, চন্দ্র রাশি, তারপর রবি রাশি, কোথা থেকে আপনার মঙ্গলটা কোথায় রয়েছে। আবার বললাম লগ্নে, মানে এক লগ্নে রয়েছে, তারপরে যদি ধরুন লগ্নের টাইমিং ঠিক নেই, তার রাশিতে রয়েছে, এই 3টে থেকেই যদি পড়ে, তাহলে আপনার মাঙ্গলিক আপনার হয়েছে। এবার এক একটা মাঙ্গলিকের এক এক রকম এফেক্ট, এক একটা মাঙ্গলিকের প্রতিকারে এক এক রকমভাবে করতে হয়। কিন্তু মাঙ্গলিকটা যেমন যদি কাউকে বলেন সুগারটা না খুব ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে ভালো, ডাক্তারকে বলবে সুগার 36 থাকা ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আপনার বেশি থাক, কিন্তু কোনো কারণে আপনার ক্ষতি হচ্ছে না, সেটা ছেড়ে দিন। সুগার প্রচুর হাই সুগার আছে, নেশা করছে, বিভিন্ন রকম খাচ্ছে, তার কিছু হচ্ছে না, ঠিক আছে, গর্ব করার কিছু নেই, যেদিন পড়বে সেদিন আঘাত উপরে চলে যাবে একদম।
ঠিক সেরকমভাবে আপনি নেশা করছেন না, আপনার কোনো রোগ হলে তার প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি থাকে, আপনি অনেক তাড়াতাড়ি রিলিফ হবেন। কিন্তু আপনি সারা জীবন উশৃঙ্খল লাইফ লিড করলেন, ডাক্তারদের বলবেন এইগুলো, অনেকে বলে আমি এই করছি হয়নি, তোমাদের এইসব হয় কী করে। তো উশৃঙ্খল লাইফ লিড করলে যেদিন 11th আওয়ারে ডাক্তারের কাছে যাবেন সেদিন আপনাকে ডাক্তার রিলিফ দিতে পারবে না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে জার্ম যদি আমার দেহের মধ্যে ভরে যায়, তাই মাঙ্গলিক একটা টাইপ অফ ইনফেকশান। কিসের ইনফেকশান? 2-3টে জিনিস বলুন। প্রথম জীবন হচ্ছে আমার বেঁচে থাকা, সুস্থ থাকা। প্রথম বলা আছে লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল। লগ্ন থেকে আমার দেহ, আমার গৃহ, আমার বাড়ি, আমি পরিবেশ। আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আমার জীবনে উচ্চশিক্ষা, আমার জীবনে বিয়ে, আমার জীবনের সন্তানের কোনো মূল্য নেই। মঙ্গল খারাপ থাকলে দুর্ঘটনার মধ্যে পড়ে। এই যে ভালো ভালো ছেলে হাই স্পিড বাইক নিচ্ছে, এই করছে, খারাপও লাগে, কিছু করার থাকে না, মা বাবার কথা শোনে না। আর মা বাবা এখন তো 2,000 টাকা দিলে একটা 1.5 লাখ টাকার বাইক পাওয়া যাচ্ছে, ঘরের মধ্যে দিচ্ছে বাচ্চা। কালকে যখন আমি গাড়ি নিয়ে যখন ঢুকছিলাম, আমার ছেলেটা দেখালো, ও দাদা দেখেন গোপদারি উঠে পুলিশ ধরেছে ওকে, ওর বাবা মাকে পুলিশের ডাকা হচ্ছে, কত টাকা ফাইন করবে? ও ধরেছে হয়তো হার্ডলি 14-15 বছর বয়স হবে, ও বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, ও ট্রাফিকে ওকে আটকেছে, বলে এই ছেলেটাতে কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করতো। এবার সে বুড়ো হবে না বুড়ি হবে না, আমাদের গাড়ির চাকার সামনে এসে পড়তো, বড় গাড়ির সবসময় দোষ হয়, তার ছেলেটাও তো যেত। এই যে অ্যাওয়ারনেসটা থাকার কথা না, সময়ের সাথে সাথে নষ্ট হচ্ছে। জানি না ঠাকুর করুক, মঙ্গল করুক, তার কিছু না হোক, কিন্তু যে লগ্নে মঙ্গল থাকলে যে কোনোভাবে তার দুর্ঘটনা ঘটতে পারে। তো দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো পা বাদ যায়, পাটা আর ফিরে আসবে কখনোই না। তখন কি করি? আমি সবসময় প্রতিকার দিই। কেন? একটা হচ্ছে প্রতিকার, যেটা গায়ে পড়া, একটা হচ্ছে অ্যাওয়ারনেস। ভালো করে বুঝেন, অ্যাক্সিডেন্ট দুভাবে হতে পারে। একটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, একটা গাড়ি এসে আমাকে মারলো, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট যেটা আমার দ্বারা নিয়ন্ত্রিত না, ভালো করে বুঝবেন, সেইটার প্রতিকার করা, যাতে আমার নিয়ন্ত্রণে যেটা না, সেটা হচ্ছে ভাগ্য বলা হয়। বুঝতে হবে ভাগ্য কোনটা আর প্র্যাকটিক্যাল কোনটা। ভাগ্য যেটা আমার দ্বারা নিয়ন্ত্রিত না, দ্যাট ইজ ভাগ্য, সেটার প্রতিকার করা, যে কোনো দুর্ঘটনার মধ্যে আমি না পড়ি, যদি পড়ি যাই সেখান থেকে রিলিফ পাই। ধরুন পাটা বাদ যাওয়ার কথা ছিল, আর নোকের ডগাটা ফেটে গেলে কী আসতে হবে? 2 দিন বিছানায় থাকলাম, 2-4টে সেলাই দিলাম, সুস্থ হয়ে গেলাম, আমার সেমিস্টারও বাদ হলো না, লাইফস্টাইলও নষ্ট হলো না। কিন্তু মানুষ, আমাদের এই যে বললেন অর্ধজ্ঞান, হয়তো আপনি প্রতিকার করেছেন, ভাবছিলেন ও বাবা আমার ছেলের পায়ের নোকটা উঠে গেল, কি না কি ঘটলো, আপনার পাটা বাদ যেত। মানুষ এটা কিন্তু বোঝার চেষ্টা করে, বোঝে না। আবার অনেককে বলেন দুর্ঘটনা ঘটবে, বলে জ্যোতিষ যা বলে হয় না, আগে ঘটুক তারপরে আসুন। আরে ঘটলে আমার কিছু হবে না, ঘটলে আপনার সন্তানরা জীবন যাবে। যখন ফিরে আমার কাছে আসার আর দরকার নেই, সবার আগে আপনার ডাক্তারের নার্সিংহোমেই ভর্তি করাতে হবে পাটা কিছু হলে। ভাগ্যটা আগে, ঘটে গেলে মেডিকেল সায়েন্সের দ্বারস্থ হতে হবে, খুব ভালো করে বুঝবে। আমি কি করি? প্রতিকার দিই। এবার অ্যাওয়ারনেসের কথা বলি। কীরকম? যে আপনি যাতে কোনো দুর্ঘটনার মধ্যে আপনি না পড়েন, এবার আপনি বাইক চালিয়ে গিয়েও কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করতে পারেন, এটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত। এই অ্যাওয়ারনেসটা আপনার দরকার। ওই জন্য টাইম লিখে দিই, এই সময়ের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য এই প্রতিকার করুন, আর এই সময়টা বাইকে হাত দিতে দেবেন না। কেন? দুর্ঘটনার মধ্যে পড়বে, কেন? মঙ্গলটা এখানে রয়েছে। এটা হচ্ছে লগ্ন দিয়ে বোঝালাম। লগ্ন মানে দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ। একটু নিজস্ব হয়, মানে কর্কটে থাকে, কর্কট লগ্ন প্রচুর লোকের আছে না, কর্কটে মঙ্গল, তার তো ড্যামেজ, ওটা তো খুবই খারাপ। ঠিক সেরকম কর্কট মানে কি? ক্যান্সার, ব্লাড ক্যান্সার সবার হয়, কর্কটে মঙ্গল থাকলে ব্লাড ক্যান্সারের সম্ভাবনা থাকে। ঠিক সেরকমভাবে মঙ্গল কোথায় থাকে? লগ্ন থেকে দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ। একটু আগে বুঝলাম, এই যে বলি না জন্মস্থানের বাইরে থেকে কেরিয়ার ইমপ্রুভমেন্ট, কাউকে বলি না এখানে থাকবেন না, তাকে তখন আইডিয়াল প্লেসটা খুঁজি। শুধু হেলথকে প্লেস করা যায় না, রোগের ট্রিটমেন্ট করে তারপর প্লেস চেঞ্জ করতে হয়। ঠিক মাঙ্গলিক যদি থাকে, এরপর বড় হওয়ার পর কি? প্রথম হচ্ছে কেরিয়ার করার পর বিবাহ। বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র অষ্টমটা জীবনে ঝুঁকিপূর্ণ, যেখানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, যে অতর্কিত হয়ে মৃত্যু। স্বামী স্ত্রী আসছে, বিয়ে করি 2-5 বছর 10 বছরের মধ্যে একজন চলে গেল পৃথিবী ছেড়ে, কিন্তু কোনোটাই কাম্য না। মেয়ে যাওয়াটাও কাম্য না, তখন কাম্য না। সেটা অষ্টম থাকলে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। পিয়ালি কী বলবো, আমার 43 বছর জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা, এমন মা বাবা আছে না, তার কোনো অ্যাওয়ারনেসই নেই, শুনেছে, জানে, ও ঠিক আছে হবে, দেখছে অষ্টমী মঙ্গল। আমি বলছি প্রথম তো ছেলেকে বাঁচিয়ে রাখা, প্লাস যে মেয়েটাকে নিয়ে আসেন সে মেয়েটা তো জানে না, তার অ্যাওয়ারনেসটা হয়তো নেই, বা ইনোসেন্ট, সে তো বউ হয়েই আসবে, সে কী করে জানে তার স্বামী বিয়োগ হবে? একদমই তাই, আমার কথা। কিন্তু আপনার সন্তানকে টেনে নিয়ে আসছেন মেয়েটাকে, কিন্তু তা সেই মেয়েটা সেই দুর্ভাগ্য যোগ আছে, তাই এই বাড়িতে সে বিয়ে হচ্ছে। সবসময় উল্টো করে দেখার চেষ্টা করবেন। ধরো একটা বউয়ের হাজব্যান্ড বিয়োগ হবে, তার মানে আমার ছেলেটা মারা যাবে, তার ছকে আছে হাজব্যান্ড বিয়োগ হবে।
তবেই তো ঘটবে। একদমই তাই। ধরো আমি এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম, তার হাজবেন্ড বিয়োগ নেই, তাহলে আমার সন্তান মারা যাবে কোত্থেকে? কোত্থেকে? ওই ধরনের প্রতিকার করে ওই ধরনের হরস্কোপ খুঁজি যে বৌমা সেই আপনার জন্য উপযুক্ত, কারণ ছেলের তো অপশান নেই, আপনার একটাই ছেলে, কিন্তু বৌমার অপশান আছে। তাহলে আমি এমন আপনার ছেলের অষ্টমী মঙ্গল, এটাতে অষ্টমটাতে সপ্তম করতে পারবো না, প্রতিকার করলাম, যত বড় দুর্ঘটনা ঘটুক যাতে রিলিফ পায়। এইবার বিচার করে বিয়ে দিই, সেরকম একটা মেয়ে দিই যার বৈধ উপযোগ নেই, বুঝতে পারছি কথাটা? তাহলে আর হাজব্যান্ড বিয়ে করার কোনো জায়গা নেই। আবার এমন একটা নেগেটিভ মেয়ের সঙ্গে বিয়ে যার হবে, তখন ওই প্রতিকার দিয়েও লাভ হবে না, ও অ্যাক্সিডেন্টাল ডেথ হবে। এই কারণে প্রতিকারগুলো করা উচিত। আর থেকে না থাকা দ্বাদশ ডিউ টু বিচ্ছেদ, বহু দেখবে আমরা বলি বা চলতে গিয়েও দেখি। আর কি বলবো, আমরা আছি সামাজিক স্বীকৃতি মর্যাদার জন্য, কেউ বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে, অথচ একই ছাদের নিচে আছে ভাই, কম্প্রোমাইজ করে নিচ্ছে, অ্যাডজাস্ট করে রয়েছে। থেকে না থাকা ডিউ টু বিচ্ছেদ। ঠিক সেরকম আমার আজ পর্যন্ত কোনো এই বিবাহ বিচ্ছেদে যখন আমি ক্যারেক্টারগুলোকে দেখেছি না আলাদা করে, অবাক হয়ে গেছি। এমন এমন কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো জ্যোতিষ, আমি ছকে খুঁজি, ও তার মানে বাহ্যিক সোর্স না। বহু মানুষকে দেখেছি সারাদিন মারপিট হচ্ছে, গলা জড়ি দিয়ে স্বামী স্ত্রী সন্ধ্যা হলে সিনেমা দেখতে যাচ্ছে, ডিভোর্স জানেই না, খেতে পায় না, ডিভোর্স সত্যি জানে না। আমরা আধুনিক টেকনোলজির যুগ, পড়াশোনা জানি, দুজনেই চাকরি করছি, এক চোখে চশমা দাওনি কেন? বিচ্ছেদ। চুল ছোট কেন? আমি বড় চুল পছন্দ করি না, বিয়ের রাতে। কি আমি এও বলেছিলাম, টালিগঞ্জে দেখেছিলাম, বলেছিলাম, বলা উচিত না ওরকম, আমি নাম বলছি না, কথার কথা বলছি। কি হয়েছে? দারুণ দেখতে, দেখে তো সত্যি পছন্দ হয় মেয়ে, ভালো মেয়ে, দেখতে সুন্দর, চাকরি করে, আর চুল বড়। আচ্ছা চুল বড় তার অপরাধ, ঠিক আছে, তাহলে সেদিনই বলো। মা বলেছে বৌমা তোমাকে দেখি পছন্দ, বিয়ে ফাইনাল হয়ে গেছে, ছেলে এসে দেখে যে ফাইনাল হয়ে গেছে। বিয়ের দিন রাত্রে ছেলে বলছে তোমাকে চুল কিন্তু ছোট করতে হবে। তা বলছে এত বড় চুল হট করে, কারণ একটা চেনো না, যেন সবে তো রিলেশন হচ্ছে, বলো কত আদান প্রদানের কথা আছে, সব কথার মধ্যে প্রথমে চুলটা তোমার ছোট করতে হবে। বলে ছোট হট করে এত বড় চুল কিভাবে ছোট করবো বা কি বৃত্তান্ত, তোমার মা তো দেখে নিয়েছে, মা তো বড় চুল আলাই হয় না, মাঝে মাঝে কথা পছন্দ করেছে, আমার বৌমার লক্ষ্মী এরকম। মাদেরও তো স্বপ্ন থাকে একটা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। বলো মায়ের দিকে তাকিয়ে, আজকাল ছেলেদের একটু ঢং হয়েছে, আমার কথা শুনতে খারাপ লাগে যে তা তোমার জীবন নষ্ট করার রাইট কি আছে মেয়েটা? তুমি তাহলে বিয়ে করতে না, কোনোদিনই করতে না, বা কাউকে করতে না, বা মাকে বলতে। তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, মাকে বলতে পারছো না মা বিয়ে করবো না ছোট চুলওয়ালা মেয়ে। আমি ছক খুলে দেখি ও তো বিচ্ছেদেরই ছক, ওগুলো উপলক্ষ, এগুলো কারণটা কোনো কারণই না। বিচ্ছেদ ধরালে এক কথায় হয়েছে, আর বহু ঝগড়াঝাটির পরও কিন্তু সংসার জীবন টিকে গেছে। এটা আমাদের জীবনে, আপনাদের যারা দেখছেন সবাই কি খুব ভালোভাবে আছি, তার মধ্যে দিয়ে মিলেমিশে এই অশান্তি এটা তো থাকবেই সংসার জীবনে। বাচ্চাকে নিয়ে অশান্তি, বাবার উপর রাগ হলো, বাচ্চাকে মারলো কেন, স্বামীকে তো মারতে পারবে না, বাচ্চাকে একটু পেটালো, রাগে ঝাল মিটে গেল, আবার সব ঠিক হলো। এই চলমান জীবন, সংসার জীবনে থালা পড়বে, বাসন পড়বে, ভাঙছে, আবার আপনি কিনছেন না। ঠিক সংসার জীবনে এইভাবে আমরা সবাই আছি, কিন্তু কেউ কাউকে ছেড়ে নেই। তাহলে মাঙ্গলিকটা কাটিয়ে রাখলে কি হবে, অ্যাটলিস্ট ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে বিয়ে করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা হবে না, যেটা আমরা গার্জেনরা চাইছি সন্তানদের। এই জন্য মা বাবাদেরও কিন্তু সচেতন হওয়ার খুব দরকার রয়েছে। একদমই তাই। দাদা একটা অন্য প্রশ্ন রাখবো, যে এই সময়ে দাঁড়িয়ে মোটামুটি লাস্ট 10-12 বছরে আমরা দেখেছি যে ডিভোর্সের সংখ্যা হু হু করে বেড়েছে, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এই মাঙ্গলিক প্রভাবটা রয়েছে। কিন্তু এর আগের যে জেনারেশন, ধরুন আমাদের বাবা মা বা আমাদের ঠাকুমা ঠাকুরদা, সেই সময় তো মাঙ্গলিকের প্রভাব ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু হয়তো 5000 জনে একজনের ডিভোর্স হতো, এখন তো 5000। কারণটা ব্যাখ্যা করি, একটা অন্য কথায় যাই, তাহলে মানুষের বুঝতে সুবিধা। তারপর আমি জ্যোতিষের কথায় আসছি। প্রথমত এইভাবে তোমাকে বলে নি, আমাদের বা আমাদের কথা বলছি, আমাদের সময় মারা পড়াতো, আশা করি তোমাকে হয়তো পড়ি ছোটবেলায়, মা বাবারা পড়াতো, তারপর দিদিমণিরা এলো, অল সাবজেক্ট পড়াতো। এখন কোনো বাচ্চাকে অল সাবজেক্ট কেউ পড়াবে না, ভালো করে বুঝবার চেষ্টা করবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে আলাদা করে মাস্টার। এই যে পড়া, যে জিওগ্রাফি পড়ায় সেই বাংলা দেখাবে না, যে বাংলা দেখায় সে মুখ দেখাবে না। তাহলে সময়ের সাথে সাথে সবকিছু ভেঙেছে। ইচ্ছা থাকলে তোমার মা আর গাইড করতে পারবে না, ইচ্ছা থাকলে কোনো একটা মাস্টার অল সাবজেক্ট পড়াতে পারবে না, যত জিওগ্রাফি উঠবে সময়ের সাথে সাথে ভেঙেছে। আগে চাইলেও প্রত্যেকটা মাস্টার প্রত্যেকটা সাবজেক্ট পেতেও না, বোঝানোর জন্য বলে। ঠিক সেরকম সময় সুযোগ অনুসারে তখন আগে মাদের শিখিয়ে পাঠাতো মেয়েদের বিয়ে দেওয়ার সময়, তোর বিয়ের পর
তুই মরবি বাঁচবি বাপের বাড়ি বলে তোর কিছু নেই, শ্বশুর বাড়ি খারাপ হোক ভালো হোক, কোনো কথা তুই বাপের বাড়িতে এসে তুই বলবি না। একদম আমি আমার বাস্তবটা বোঝাচ্ছি। সেই সময় এখন আমরা আধুনিক যুগে আমরা পড়াশোনা শিখেছি, আমরা মেয়েদের এনকারেজ করি, তোকেই বলেছে তুই এত উচ্চশিক্ষা অর্জন করছিস, তুই চাকরি বাকরি করছিস, তোর কি কম আছে, তুই আগে চলাই পরে আমি দেখছি জামাই। মানে সময়ের সিচুয়েশন অনুসারে আগে উল্টে বলতো তুই ওই বাড়ি থাকবি, কোনো কথা সেখানে বলবি না। এখন বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তুই খেয়েছিস কি খাসনি কি অমুক করেছিস, শাশুড়ি শুয়ে আছে শুয়ে থাকুক, তুইও শুয়ে থাক, শাশুড়ি রাখলে তুই উঠবি না। এই তো অনেক মাদের দেখি তো, আমার সঙ্গে তো আলোচনা করে আমাকে এরকম বলে, আমি ভাবছি এদের হাল কি হবে। আমিও তো মানুষ, আমি 43 বছরে এত রকম লোক দেখেছি না। দেখো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সাথে শুধু বই আর কি পড়বা তুমি, বই তো কোনো ম্যান পাবা না, বই তো কাল্পনিক কিছু জিনিস লেখা থাকে। বাস্তবে তুমি যত লড়বে, আমি যদি আমার জীবনের ছেলে বা মেয়ে একটা, তাকে বিয়ে দিয়ে কত অভিজ্ঞতা অর্জন করতাম, বা তার চাকরি দিয়ে কত অভিজ্ঞতা অর্জন, আমি এত লক্ষ ছেলে মেয়ে দেখেছি, তাদের মধ্যে ডিভোর্স হওয়া, বিয়ে হওয়া, ভালোভাবে সংসার করা, নানা রকম ভুল পথে পরিচালিত হওয়া, নানা রকম সেলিব্রিটি তৈরি হওয়া দেখেছি বলেই বুঝতে পারি। সেইখানে আপেক্ষিক কারণ ছকে যদি প্রভাব থাকে, সেই প্রভাব যতক্ষণ না কাটিয়ে বিচার করবেন ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো না। সেই কারণে বলি অ্যাওয়ারনেসটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে গার্জেন। বাচ্চা মেয়ে একটা ভুল করতে পারে, কিন্তু ভুলের সাথে সাথে আমরাও ভুলটা করবো কেন, সেটা যেরকম আপনি মা হিসাবে আপনি অ্যাকসেপ্ট করছেন, সেরকমভাবে আমাদেরকে যে পরিবারে দিচ্ছি সেই পরিবারও করতে হবে। করতে হবে শাশুড়ির সঙ্গে মত পার্থক্য, শাশুড়ি বিচার করা হয় না, জামাইয়ের বিচার করছে না, পিয়ালি দুঃখের বিষয়ে কি বলো, বিয়ে বাড়ি ফাইনাল হয়ে গেছে, কোটি টাকা খরচ করছে তার ক্ষমতা অনুসারে, ভিজিট দেওয়ার চিন্তা করে ভিজিটের মূল্য বেশি না মেন জীবনটা তার বক্তব্য হচ্ছে, পরে বললো ভিগুদা কি ভুল করেছে, কেউ বলে জানি না, তা বুঝতে পারছি টিভি জায়গার লোক কিন্তু জানেন না, জানে কিন্তু আসেনি, ভাবছে সবার হয়েছে আমার জীবনে হবে না। শোনেন একটা কথা বলে রাখি, ডাক্তাররা বলে বলে বুক ব্যথা হচ্ছে, এই করুন সেই করুন অমুক করুন, করোনা থেকে আমরা সবাইকে রিলিফ পেলাম, আমরা অনেক প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলেছি। ডাক্তারদের কি আসে যায়, ডাক্তারদের যেমন স্বয়ং ডাক্তাররাও মারা গেছে। ডাক্তার অ্যাওয়ারনেসের কথা বলবে, সেই অ্যাওয়ারনেসটা সেই সচেতনতা যদি আমাদের মধ্যে বৃদ্ধি, আমরা ভালো থাকতে পারবো। ভালো থেকে সুস্থ থাকলে সেটা ডাক্তারদের লাভ। আমরা ভালো থাকলে কালকে সত্যি করে পরে যদি রোগ হয় তখন আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারবো, তখন ডাক্তার ট্রিটমেন্ট করে লাভ হবে। করোনার সময় ডাক্তারদের টিভিতে এসে বলে বলে কোনো পয়সা পাচ্ছিল না তো। তাহলে আপনাকে এইভাবে বুঝতে হবে যে তারা বলছে আমার ভালোর জন্য। এই টিভিতে যখন আলোচনাগুলো করছি, এইটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, অ্যাটলিস্ট আমি করি, তাহলে আপনার সচেতনতা, এইবার আপনার কি সমস্যা আছেন সেখান থেকে কী করে রিলিফ পাবেন, তখন তো সেইগুলো আমি গাইড করবো, প্রতিকার করবো, যাতে আপনি সুস্থভাবে থাকতে পারেন। অ্যাটলিস্ট আপনারা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবেই কিন্তু আপনার সন্তানটাও যাতে পায়। তাই সময়ের সাথে সাথে সব কিছু ভেঙেছে। আগে কেন ডিভোর্স হতো না, অনেকগুলো কারণে। আর একটু কথা বলি, বলতে গেলে সারাদিন চলে যাবে। তখন দেখবেন ভৌমদোষ অর্থে এখনো পঞ্জিকা আধুনিকরণ হয়নি, ভৌমদোষই লেখা আছে বাংলার কথাটাই। ভৌমদোষ মানে তখন বাল্য বিধবা, এই কথাটা এখনো পঞ্জিকা বড় খুলে দেখবেন যাদের ঘরে পঞ্জিকা আছে সবার ঘরে বাল্য বিধবা। আমি বলি হায় রে, প্রযুক্তি এত উঠে গেছে, পঞ্জিকা ওই সেম, কে কবে লিখে গেছে, ওই পরের ছেলে শুধু রোজগারই করে যাচ্ছে, আর কোনো কিছু, আর শুধু জ্যোতিষদের বিজ্ঞাপন। যাই হোক, আধুনিকরণ করা উচিত। তখন সবসময় 15-20 বছর গ্যাপের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হতো মেয়েদের। তাই তো কোনো বিখ্যাত লোক এসে বিধবার পার্সেন্টেজ এত বেড়ে যাচ্ছে, বিধবা বিবাহ প্রচলন করলো না। এইভাবেই তো ঘটনাগুলো ঘটেছে। তখন কোথায়, আগেই তো পুরুষ মানুষ মরে যেত এমনি সিস্টেমে, এত গ্যাপ। আমি একটা উদাহরণ, আমি আমার জীবনের গল্প শুনেছি কথা, আমার মায়ের পিসিমা হতে পারে কি পিসিমার বোন হতে পারে, এরকম আমি পিসিমাই বলতাম। ছোটবেলায় দেখেছি নেড়া থাকতো, এরকম আদর টাদর করতাম। আমার বোঝা 2-3 বছর বয়স হবে তখন পিসিমা, তারপরে ওই পিসিমা মারা গেছে। পিসিমা নাকি বাল্য বিধবা ছিল। মাকে জিজ্ঞেস করতাম, তখন তো মাঙ্গলি টাঙ্গলি কিনা আমি তো বুঝি না। আমি তো যখন ক্লাস 7 থেকে জ্যোতিষ করতাম তখন তো এই নিজের লোককে অ্যাপ্লাই করতাম, করে করে দেখলাম কি আছে, জিজ্ঞেস করেছিলাম। বলে এখানেই থাকে। আমার ভাবছি এইখানে থাকে কেন, কী করে, এই কোথাও তো থাকবে। আর বিয়ে থাকা করেছে, মানে পিসিমা 5 বছর বয়সে বিয়ে হয়েছিল, 12 বছর বয়সে বিধবা। ভালো করে বোঝা ভাবা যায়, এইসব গায়ে কাটাতে হবে। কোন সমাজে আমরা, কোন সমাজ ব্যবস্থায় ছিলাম। এখন হয়তো ভারতবর্ষে কত গ্রামগঞ্জে এখনো তাই হয়তো জানি না। তাহলে সেই ছেলেটার সঙ্গে কত টাকা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সেটা একটা আলাদা জিনিস। কোনো কারণে সে একটা রোগ, তার না কোনো ট্রিটমেন্ট আছে আধুনিক, না কোনো কিছু আছে,
খেলা করছে, শুনেছি খেলা করছে, মাঠ ঘাট কুল গাছ আম বাগান এগুলোতে থাকতো, মাঠে খেলা করছে। সেই পিসিমা গায়ে কিছু নেই, কোমরে একটা নেংটি টাইপের থাকে না, বাচ্চারা খেলা করে, গ্রামের মেয়েদের শাড়ি পরাতে কোনো রকম এটা জড়িয়ে দিয়ে পরে খেলা করছে বাচ্চারা, হাঁটু ডুড়ে কিছু একটা খেলছে কোনো ব্যাপারে। দূরের গ্রাম থেকে কেউ বলছে এই কি নাম, কেশব না কি ছিল ওনার নাম, তা কেশব আসছে। ওই পিসিমা পরনের কাপড়টা খুলে মাথায় দিয়েছে। ভাবো কোথায় আমরা আছি। সে শুধু জানতো স্বামী মানে মাথায় একটা কিছু দিতে হয়, সে পরনের কাপড়টা খুলে মাথায় দিচ্ছে। কখনো কখনো চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কোন সংস্কৃতিতে আমরা ছিলাম। সেই ভৌমদোষ কিন্তু আজকে নেই। আজকে কাছাকাছি ছেলে মেয়ে বিয়ে করছি, একই টেবিলে পড়াশোনা করছি, একই টেবিলে চাকরি করি, সেখানে থেকে না থাকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক দিতে হবে। তাই সময়ের সাথে পিয়ালি তোমার অ্যান্সারটা দিলাম এখনকার প্রজন্মের ছেলেমেয়ের বোঝার, আর আগেকার মা বাবারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন ভিগুদা কোন কথা বলছে, তার কি যুক্তিকর। সময়ের সাথে সব জিনিস ভাঙতে হবে। ফেসবুক হচ্ছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে, কোথায় ছিল সোশ্যাল মিডিয়া, কোথায় ছিল? সময়ের সাথে টেকনোলজি তো আপনি ইউজ করছেন। এত বড় টিভিতে গান শুনতেন, দেখতেন, রেডিও কারোর বাড়িতে চিহ্ন নেই, ওই টিভি নেই, এখন স্মার্ট টিভি এসে গেছে। তাহলে ওইগুলো যদি কথা বলি, ওইগুলো এখন ইউটিলাইজ করলে কাজে লাগবে না। একদমই তাই। এবং দাদা কিন্তু একদম বিস্তারিত সুন্দর আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। তাতে করে হয়তো কিছু আলোচনা আমাদের কম হলো, কিন্তু একটা বিষয়কেই তার ডেপথে গিয়ে জানা, সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বা যে সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করছি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই জানাটা খুব প্রয়োজন। অর্ধেকটা জেনে থাকার থেকে পুরোটা সম্যকভাবে জানাটা কিন্তু ভীষণভাবে দরকার জীবনটাকে সুস্থ সুন্দরভাবে চালনা করতে গেলে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দর্শক বন্ধুদের জানিয়ে দেব কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। পাচ্ছেন প্রতি বৃহস্পতি এবং রবিবার খড়দহে ওনার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে দাদার চেম্বারে, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766, আর অনলাইন বুকিং এর জন্য আপনারা ডায়াল করুন 9477066173 এই নম্বরে। আর শুধুমাত্র আপনাদের অনুরোধ রাখতে আগামী 3 মাস দাদার ভিজিটের ওপর থাকছে 20% ছাড়। তাই এই সুযোগ যত শীঘ্র সম্ভব গ্রহণ করুন। আর জ্যোতিষ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন, যেখানে জ্যোতিষ সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের চলাফেরা, তাই খুব বেশি আলোচনা করতে পারি না, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কি বলবেন দাদা? প্রথমত বলবো সচেতন থাকুন, চোখ কান খোলা রেখে চলুন, কারণ সচেতনতার উপর আর কিছু নেই। আর সময়ের থেকে বলবান পৃথিবীতে কিছু নেই। সময়ের হাত ধরে চলতে শিখুন, আমাদের সকলকে শিখতে হবে। ওই কারণে বলি, যে কোনো ক্ষেত্রে, আমি টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল বলি যে আপনারা যদি সুস্থ থাকেন তাহলে আমার অনুষ্ঠান শোনার লোক থাকবে। আমি যদি ফিজিক্যালি সুস্থ না থাকি আমি অনুষ্ঠান পরিবেশন করতে পারবো না। তাহলে বোধকেই সুস্থ থাকতে হবে। তাই আপনাদের শুভ প্রার্থনা করি, মানে বাই নেচারে আমিও ফিজিক্যালি যাতে সুস্থ থাকি, তা ন্যাচারালি একে অপরের পরিপূরক। আমার ইউটিউব চ্যানেল শ্রীভিগু অ্যান্ড মোটিভেশন, ফেসবুক পেজ শ্রীভিগু অনাদি লাইভ, শ্রীভিগু অনাদি, 5টা আমার চ্যানেল রয়েছে। 5টা চ্যানেল অ্যাট এ টাইমে প্রোগ্রাম করি, প্রত্যেক মঙ্গল, প্রত্যেক বৃহস্পতি, প্রত্যেক রবি রাত 9টায়। আর এই যে কলকাতার যে টিভি চ্যানেল 4 দিন লাইভে আসি, কোথাও শনিবার, কোথাও সোমবার, কোথাও বৃহস্পতিবার, কোথাও হচ্ছে শুক্রবার। তাহলে বহু লাইভ অনুষ্ঠান শুধু আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানগুলো দেখুন। ভুল পথে পরিচালিত হওয়ার থেকে, যেমন ভুল ওষুধ খাতে ওষুধ না খাওয়া বুদ্ধিমানের কাজ, তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এগুলো কিন্তু স্বাস্থ্যের কথা। সেই কারণে এগুলো মা বাবারাই বলে গেছেন, সিনিয়র ব্যক্তিত্ব বলে, তা আপনি ভুল করবেন কেন? একটা ইয়ার লস যদি হয় আপনার সন্তানের এডুকেশনটা নষ্ট হবে। একটা বিয়ে যদি সেকেন্ড ভুল হয় তাহলে হয়তো সেকেন্ড ম্যারেজ করছে, থার্ড ম্যারেজ করছে, সে করুক, কিন্তু কাউকে কোনো একটা মাধ্যমিক স্টুডেন্টকে তো বলতে পারবো না তুমি 3বার ফেল করার পর 4বার পাস করবে, সেটা গ্রহণযোগ্যতা পায় না। হয়তো অনেকের 3টে বিচ্ছেদ হয়েছে, তাদের আমি অন্যভাবে বলছি না, নিশ্চয়ই 4বার যাতে সাকসেস দেখবো, কিন্তু বক্তব্য হচ্ছে প্রথম বিয়েটাই যাতে ভালো হয় সেটার দিকেই গুরুত্ব দেওয়া। একদমই তাই। প্রত্যেকে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।